সম্মানিত দর্শক, আমন্ত্রণ চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার্ড বাই স্বপ্ন। আজকের আলোচনার বিষয় নির্বাচন কেমন হবে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ASM শাহরিয়ার কবির, ব্যারিস্টার, মহাসচিব, সেন্টার ফর সিভিল রাইটস। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন AKM পাটোয়ারি, মিডিয়া ব্যক্তিত্ব এবং রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সাথে আরও উপস্থিত আছেন মোশাররফ হোসেন ঠাকুর, শিক্ষক এবং বিএনপি নেতা। আমাদের সাথে আরও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন ফারুক হাসান, মুখপাত্র, গণ অধিকার পরিষদ। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই রাউন্ড টেবিলে পাওয়ার্ড বাই স্বপ্ন। নির্বাচন কেমন হবে শুরুতে বলছিলাম। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনাকে দিয়ে শুরু করতে চাই। নির্বাচন, জাতীয় নির্বাচন এবং গণভোট দুটি নির্বাচনকে মিন করছে। নির্বাচনের প্রস্তুতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আছে, সরকারের পক্ষ থেকে আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রাজনৈতিক বড় বড় দুটি রাজনৈতিক দল ইতিমধ্যে অনেকগুলো সংসদীয় আসনের প্রার্থী মনোনয়ন দিয়ে দিয়েছে। ভোটের মাঠ জমজমট। নির্বাচন কেমন হবে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে চ্যানেল আয়ের সমস্ত দর্শকদেরকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা, এবং আমার আজকে যারা আপনারা উপস্থিত আছেন তাদেরকেও সালাম ও শুভেচ্ছা। দেখেন, নির্বাচন কেমন হবে, এই প্রশ্নটা শুনে খুব ভালো লাগলো। এই কথাটা নাই নির্বাচন হবে কি হবে না, তার মানে নির্বাচন হচ্ছে এবং এটা আমরা বিশ্বাস করতে শুরু করতেছি। এটা একটা পজিটিভ দিক, এটা একটা রাজনৈতিকভাবে একটা খুবই পজিটিভ দিক। আর নির্বাচনটা কিসের ভিত্তিতে হবে, এই জায়গাটাতে হচ্ছে প্রথম কথা। কারণ কনস্টিটিউশন 2/3 অকার্যকর। কনস্টিটিউশনের আন্ডারে আপনি ভোট করতে পারছেন না। তাহলে কথা আসে, তাহলে আপনাকে ভোট করতে হবে কিসের ভিত্তিতে? জুলাই সনদের ভিত্তিতে। সেটাতেও আমরা একটা বিষয়ে, মানে আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে এইভাবে সমস্ত দল এক জায়গায় হয়ে রাষ্ট্রকে বিনির্মাণ করার জন্য এবং দ্বিতীয় যে স্বাধীনতা, এই মনস্টার স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে, শেখ হাসিনা বলবো না, আওয়ামী লীগের, এটা শুরু হয়েছে শেখ মুজিবুর রহমানের সময় থেকেই। আজকে যে রাষ্ট্র বিনির্মাণের জন্যে একটা জায়গা আমরা সবাই এসেছি, এবং সেই জায়গাতে এখন কিভাবে ইলেকশনটা করা হবে সেইখানে কথা হলো একটাই, যে কে সই করবেন সনদ। সনদটা রাষ্ট্রপতি সই করবেন না প্রধান উপদেষ্টা সই করবেন। এইখানে একটা আমাদের মধ্যে এখনও সিদ্ধান্তহীনতা আছে। দ্বিতীয় সিদ্ধান্তহীনতাটা হচ্ছে এই ভোটটা হতে গেলে এই সনদের ভিত্তিতে হতে হবে। সনদের ভিত্তিতে হতে গেলে রেফারেন্ডাম আগে হতে হবে। এই রেফারেন্ডাম হওয়ার পরেই ইলেকশনটা হতে হবে। এটাই চিরাচরিত আগেও হয়ে এসছে। এই প্রসঙ্গে খালি আমার মনে আছে, জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা আসলেন, উনি তো ওনার 19 দফা কর্মসূচি দিয়েছিলেন, এবং 19 দফা উনি সারা বাংলাদেশে সেটা পাঠালেন। পাঠানোর পরে সমস্ত মানুষের কাছে যখন 19 দফা পৌঁছালো, তখন উনি রেফারেন্ডামের আয়োজন করলেন। সেই রেফারেন্ডামটায় ওনার কথা ছিল রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান BU এবং তাহার 59 নীতি ও কর্মপন্থার প্রতি আপনারা আস্থা আছে কি নাই। তার মানে এই একটা কোশ্চেনের মধ্যে 19 দফা ছিল। আজকে অনেকে আমরা বলতেছি যে এর মধ্যে কেন নোট অফ ডিসেন্ট দেওয়া হলো কি হলো না, এতগুলো কিভাবে মানুষ বুঝবে। আসলে তা না, এর উপরেই রেফারেন্ডাম হলো, রেফারেন্ডামে হা জয়যুক্ত হলো, তারপর পার্লামেন্ট ইলেকশন হলো 1978-এ। সো অতীত যদি আমরা তাই দেখি, এই ইলেকশনটাও হতে হবে জুলাই সনদের ভিত্তিতে, এবং তার জন্য একটা রেফারেন্ডাম করতে হবে, এবং আমার বিশ্বাস সরকার অবশ্যই রেফারেন্ডামটা ইলেকশনের আগে করবে। আর সবাই যে জায়গায় চলে গেছে, এখানে ইলেকশন না হওয়ার তো কোনো বিকল্প নাই। গণতন্ত্র পথে যেতে গেলে, বিচার সংস্কার হতে গেলে আপনাকে ইলেকশনেও যেতে হবে। সো ইলেকশন জুলাই সনদের উপর ভিত্তি করে হবে, এটাই আমার আশাবাদ, এবং এর কোনো অল্টারনেটিভ এ দেশের সামনে নেই। KM পাটোয়ারি, তিনি বলছেন জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে, তার আগে ওই জাতীয় সংসদ নির্বাচনের আগে রেফারেন্ডাম হতে হবে। সংবিধানের 2/3 অকার্যকর, দেশ চলছে জুলাই সনদের ভিত্তিতে। রেফারেন্ডাম করতে গেলে রেফারেন্ডাম সাংবিধানিকভাবে এই সরকার শপথ নিয়েছে সংবিধানের আলোকে। এই সংবিধানের সংরক্ষণ, প্রতিপালন, ভয় ভীতির ঊর্ধ্বে উঠে ওনারা কাজ করবেন। কিন্তু প্রথমত সংবিধানে রেফারেন্ডাম নাই, রেফারেন্ডাম বাতিল করে দেওয়া হয়েছে। তাহলে এটা পুনঃস্থাপন করতে হবে প্রথম, যদি রেফারেন্ডাম নিতে হয়। কারণ এখন রেফারেন্ডাম নেওয়ার এনাদের এখতিয়ারও নাই।
এনারা রুটিন ওয়ার্কের বাইরে যেতে পারবে না, কারণ যেহেতু ওনারা সংবিধানের আলোকে কাজ করছেন। যদি বিপ্লবী সরকার গঠন করতো তাহলেও অন্য কথা। তো ওনারা এখন সংবিধান মাঝে মাঝে মানছেন, মাঝে মাঝে মানছেন না। আর রেফারেন্ডাম করতে যাইয়া যদি প্রথম তারা করতো তাইলেও মানুষ মেনে নিত যে এখন 15 মাস পরে আবার ফের বিসমিল্লাহ করে শুরু করে আরও দীর্ঘায়িত করা, এইটা কোনো মতে জনগণ মানবে না আমার মতে। কারণ এখানে রেফারেন্ডাম না করে এখন শুধু ইলেকশনটা দেওয়া, ইলেকশন দিতে গেলে এখন ইলেকশন দেওয়ার মতো সে পরিবেশ বা সক্ষমতা এনাদের আছে কিনা, সেই কথা যদি আপনি আমার জিজ্ঞাসা করেন, আমি বলবো যে কোনোটাই নাই এই গভর্নমেন্টের। না সক্ষমতা আছে, না সাংবিধানিক কোনো পাওয়ার আছে। আর যেটা সনদের কথা যেটা বলা হয়েছে, এই সনদের কোনো গ্রহণযোগ্যতা নেই, কারণ জনগণ মালিক। এটা কিসের ভিত্তিতে, কার অনুমোদনে তারা করছেন এই সনদটুকু আগে তো জনগণেরকে ম্যান্ডেট রেফারেন্ডাম দিয়ে জনগণের কাছে নিয়ে যেতে হবে। কারণ জনগণ যদি মালিক হয়ে থাকে তাহলে এখানে মুসলিমীয় কিছু লোক, পেশার গ্রুপ কিছু লোকে একটা সৃষ্টি করে দিল, এটা পুরা জাতি 18 কোটির মতামতের মধ্যে নাই, প্রতিফলন নাই। তো সুতরাং এটা গেলো 1 নম্বর। 2 নম্বর হলো ইলেকশন, যে তারপরে এখন ইলেকশনটা কেমন হবে বা ইলেকশন আদৌ হবে কি না। আমার কাছে যদি হন, আমি বিগিনিংয়ে বলছি যখন এই গভর্নমেন্ট আসছে, আপনারা দর্শক শ্রোতা যদি আপনাদের স্মরণ থাকে, আমি বলছি এই গভর্নমেন্টের ইলেকশন করতে পারবে না এবং এই গভর্নমেন্ট ব্যর্থ হবে, এই কথা আমি বলছি, ফার্স্ট ডে বলছি। তো এখন আমার আর নতুন করে কিছু বলার আমি মনে করি না যে এরা ইলেকশন করতে পারবে বা ইলেকশন এখনও তাদের মনের মধ্যে কি আছে, বলা এক জিনিস আর করা আরেক জিনিস। আমরা অতীতে যদি ওনাদেরকে দেখি, এদের যেসব লোকগুলি আসছে, এখানে অনেক বিতর্কিত লোক আসছে, তারপরে যদি আমরা সব মেনে নিয়ে ইলেকশন করলো তাহলে ইলেকশনগুলো গ্রহণযোগ্যতা পাবে না। কারণ এখানে পার্টিসিপেশনারি ইলেকশন, ক্যাডিবেল ইলেকশন করতে হবে, যেটার জন্য তাহলে হাসিনা মার্কে ইলেকশন করলে আমার লাভ হবে। রেফারেন্ডাম ইস্যু এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কিন্তু আইন উপদেষ্টা বলেছেন 1 সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে তারা একটা সিদ্ধান্ত দিবে, না হলে সরকারের সিদ্ধান্ত নেবে গণভোট ইস্যু এবং জুলাই সনদ। না, সরকারের ওই ধরনের সিদ্ধান্ত নেই। আর যেমন সরকার আইন করতেছে, সরকার আইন করার অথরিটি কোথায় পেলেন? কারণ ওনারা তো সংবিধানের আলোকে শপথ দিচ্ছেন, ওনারা কি আইন করতে পারবে কিনা? আইন তো সংসদে পাস হইতে হবে। এখন ওনারা যেগুলি ওনাদের কিছু আইন তারা করতেছে তাদের নিজের চলার সুবিধার জন্য এবং নিজের যে অ্যাক্টিভিটিসগুলি বৈধতা দেওয়ার জন্য ওরা করতেছে। করলে এগো জামিলে আইন টিকবে না যদি চ্যালেঞ্জ হয়, কোর্টে যদি চ্যালেঞ্জ হয়। কারণ এখানে ব্যারিস্টার সাহেব আছে, আইন করতে গেলে আইনের কতগুলি প্রসেস আছে, সাংবিধানিকভাবে সংসদে যাবে, ক্যাবিনেট ডিসিশন হবে, সংসদে পাস হইতে হবে, তারপরে সেটা আইনে রূপান্তরিত হবে। এখন এখানে একজন লোক যখন সংসদ না থাকে, তখন না থাকলে পরবর্তীতে গঠনোত্তর অনুমোদন হবে, সংসদ যখন বসবে তখন ফার্স্ট ডে এটাকে অনুমোদন দিতে হবে, নাহলে সব কার্যক্রম হবে। এটা আইনগত। এটা আমি যেহেতু সংসদ নেই তাহলে তো দেশ চালাতে আইন লাগবে না। দেশ চালাতে কেন? এর আগে যে আমাদের 3টা সেম নেচার অফ গভর্নমেন্ট আসছে, তারা কি আইন পাস করতে লাগছে নাকি? তাদের তো আইন লাগে না। লতিফুর রহমান গেছেন, সেগুলো তত্ত্বাবধায়ক সরকার ছিল, তো অন্তর্বর্তীকালীন সরকার। নেচার অফ কি আপনি যেই নামে ডাকেন না কেন, নেচার কি? একটা প্রতিটা জিনিস একটা সেট আপ, একটা নেচার অফ গভর্নমেন্টের যে নেচার থাকে, যে প্রকৃতিগত, যে প্রকৃতিটা কি, ওনাদের কি করবেন ওনারা, তো সেটা করতে গেলে নেচার তো সেমই। হয়তো এখানে একটু অন্যরকম ব্যতিক্রম হয়েছে, আইন শৃঙ্খলার ডিটেরিয়েট করছে, তো সেটার জন্য তো 15 মাস হয়ে গেল অলরেডি। তো 15 মাসে কোনো পারফরমেন্স যদি দেখাইতে না পারে, আর 3 মাসে কি পারফরমেন্স দেখাবে সেটা তো বোঝাই যাচ্ছে। আপনাকে ধন্যবাদ। মোশাররফ হোসেন ঠাকুর। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচকগণ। দেখুন, জিয়াউর রহমানের যে রেফারেন্সটা ব্যারিস্টার সাহেব আনলেন, জিয়াউর রহমানের সময় আপনি জানেন যে 1975 সালের 5ই নভেম্বর খালেদ মোশাররফ ক্ষমতা দখলের পরে 5ই নভেম্বর কনস্টিটিউশন টোটালি সাসপেন্ড হয়ে যায়, স্থগিত হয়ে যাওয়ার পরে যে জিয়াউর রহমানের সময়ের যে ঘটনাটা আর এখনকার ঘটনাটা এক নয়। নাম্বার 2 হচ্ছে যে আমি আপনাকে বলি যে আমরা জনগণের অভিপ্রায় যদি শব্দটি আনা হয় তাহলে 5ই আগস্ট পর্যন্ত, মানে গত বছর 24-এর 5ই আগস্ট পর্যন্ত আমাদের সবাই একমত, হাসিনা তুমি যাও। তারপরে আমরা বসেছি, জনগণ আর নাই। এখানে রাজনৈতিক দলগুলিকে আর্মি রেখেছে, সেনা সশস্ত্র বাহিনী রেখেছে, আর রাজনৈতিক দলগুলি আমরা গিয়েছি সেখানে, তাদের পৌরোহিত্যে, তাদের ব্যবস্থাপনায়, তাদের গাড়িতে করে আমরা বঙ্গভবনে গিয়েছি এবং তাদের পৌরোহিত্য আমরা মেনে নিয়েছি। দেন কোয়েশ্চেন আসছে যে সরকারটা কীভাবে হবে। 106-এ শুধুমাত্র রাষ্ট্রপতিই চাইতে পারেন অ্যাফিলিয়েট ডিভিশনের কাছে পরামর্শ, এবং অ্যাফিলিয়েট ডিভিশন শুধু রাষ্ট্রপতিকেই এইরকম পরামর্শ দেন, আপনি আমাদের কাউকে দেন না অ্যাফিলিয়েট ডিভিশনে এইরকম পরামর্শ। তারা বলেছেন যে এই অবস্থায় যেহেতু প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছেন, পার্লামেন্টে অনুপস্থিত, সেহেতু এই অবস্থায়
আপনি দেশের একটি উপদেষ্টা পরিষদ দ্বারা রাষ্ট্র সরকার পরিচালনা করতে পারেন। এই উপদেষ্টা পরিষদ একটি উপদেষ্টা পরিষদ রাষ্ট্রপতির উপদেষ্টা। এক্স্যাক্টলি, একবারে হুবহু এই কথাটা। একটি উপদেষ্টা পরিষদ দ্বারা আপনি সরকার পরিচালনা করতে পারেন এবং দে আর ভেরি মাচ অ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট। তো এখন আমি আপনি বলি, এবং আপনি দেখবেন এটা 106 গেল, 148 অনুচ্ছেদে যে ত্রয়োদশ সংশোধনের যে শপথনামাটা ছিল উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার শপথনামা, ওই উপদেষ্টা বলবেন যে ভাই ত্রয়োদশ সংশোধন তখন ছিল না 8ই আগস্টে, বাট ওই শপথনামাটা হুবহু ওই শপথনামাটা আপনি দেখুন, ত্রয়োদশ সংশোধনের যে শপথনামাটা, ওই শপথনামাটা পাঠ করানো হয়েছে উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে। তো ইন দ্যাট কেস দিস গভর্নমেন্ট ইজ এ ভেরি মাচ এ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, ভেরি মাচ এ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। তো সেইখান থেকে, এবং তিনি শপথে তিনি বলেছেন যে আমরা সংবিধান রক্ষণ করব, এই শপথ নিয়েছেন। তো এখন আপনাকে এই অবস্থায় যে এখন যে নির্বাচনটা হবে এটা সম্পূর্ণ সংবিধানের অধীনেই হচ্ছে। এখন যে কাজগুলি দুটি নির্বাচনই, যে এই যে নির্বাচনটা এখন শুনুন, গণভোট এবং একটা জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে ছেলে হওয়ার আগেই ছেলের খতনা করানো আর কি। আমাদের এক ছেলে বলছে যে ছেলে হওয়ার আগেই ছেলের খতনা দিয়ে দিচ্ছে। তো এটা অবাস্তব। আপনি আগে বিএনপি এটা কেন মেনেছেন যে তারা আপুস সফার স্বার্থে, বৃহত্তর ঐক্যের স্বার্থে তারা বলেছেন যে একই দিনে ইয়েটা হতে পারে। বাট আগে পার্লামেন্ট হবে, জনগণ তার সার্বভৌম ক্ষমতা তার প্রতিনিধিদের কাছে দিবেন, প্রতিনিধিরা তাদের এই যে সনদ অনুযায়ী রাজনৈতিক দলগুলি যে একটা চুক্তি করেছে, সনদ মানে একটা চুক্তি, এই চুক্তি অনুযায়ী তারা একটা বিল পাস করবেন, বিল পাস করে সেটা রাষ্ট্রপতির সইয়ের আগে তারা জনগণের কাছে দিবেন। হাইকোর্ট হলো পার্লামেন্টের উপরে হলো সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন হলো গণভোট। তো গণভোট আগে হয়ে যাবে, এরপরে হাইকোর্টে আসবে তা না। বেসিক্যালি হাইকোর্টের বিচার হবে পার্লামেন্ট ইজ হাইকোর্ট, আর সুপ্রিম কোর্ট হচ্ছে গণভোট হচ্ছে অ্যাপিলেট ডিভিশন, আপিল বিভাগ। তার মানে ওই নির্বাচনের পরে হবে, এক্স্যাক্টলি হওয়া উচিত। তাই আমি আপনি বলছি যে আমরা যতটুকু আইন পড়াই এইটাই সেন্স বলে। আমি স্বাধীন মালিক স্যারের যে এখন দেখে আসলাম, স্বাধীন মালিক স্যার যেটা বলছেন, স্বাধীন মালিক স্যার ঠিক হুবহু এই কথাটাই বলছেন যে এখন আমার মনে হয় যে এই চুক্তিটা থাকবে, সবাই চুক্তিটা নিজেদের আস্থা বিশ্বাসের উপর নেবেন এবং পার্লামেন্টে যারাই যান তারাই কি এই চুক্তির অনুযায়ী একটা আইন পাস করবেন, বিল পাস করবেন, সেই বিলটা গণভোটে যাবে, পাস হবে। এবং আমি আপনাকে বলি যে আরেকটা ছোট্ট কথা আছে, কেউ বলেন যে এইখানে সবার ইনডেমনিটি দরকার, এত পুলিশ মারা গেছে, এত মারা গেছে, ইনডেমনিটি কেউ কোনো কিছু আটকায় নাই। এটা এই ফারুক রশিদের ইনডেমনিটি পাস করছিল খন্দকার মোশতাক, এই সিঙ্গেল মেজরিটি দিয়ে শেখ হাসিনা আউট করে ঝুলাই দিচ্ছে। তো এই জন্য আমি বলতেছি জনগণ যতক্ষণ সচেতন থাকে এইটাই বড় ইনডেমনিটি। ধন্যবাদ জনগণের প্রতিরোধী ইনডেমনিটি। ফারুক হাসান, আমরা নির্বাচন কেমন হবে বিষয়ে আলোচনায় গিয়ে জুলাই সনদ এবং সংবিধান বিষয়ের আলোচনায় চলে গেছি। নির্বাচন কেমন হবে? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকে আমাদের সহ আলোচক যারা যুক্ত রয়েছেন। দেখুন, আসলে ইতিমধ্যে আমাদের সরকার কেমন সরকার, এই সরকারের ফরমেশনটা কি, এটা কি সাংবিধানিক নাকি নন সাংবিধানিক নাকি আধা সাংবিধানিক, এটা নিয়ে আসলে বিস্তর বিতর্ক, আলোচনা, সমালোচনা ইতিমধ্যে হয়েছে। বিগত 1.5 বছর এটা নিয়ে কথা বলতে বলতে এক প্রকার সরকার তো আছে। এখন দেখেন, আসলে ভাই আমাদের বললেন এটা পরিষ্কারভাবে শতভাগ সাংবিধানিক সরকার। আমি ওনার এই স্টেটমেন্টের সাথে, বক্তব্যের সাথে টোটালি ভিন্ন মত পোষণ করছি। আবার কেউ কেউ বলছেন যে এই সরকার আধা সাংবিধানিক আধা অসাংবিধানিক, এটার সাথে আবার কিছুটা আমাদের প্রাসঙ্গিকতা রয়েছে। এখন দেখেন, এই যে গণঅভ্যুত্থান যেটি আমরা গত 5ই আগস্ট সম্পন্ন করেছি এবং বাংলাদেশ থেকে দীর্ঘদিনের একটি ফ্যাসিবাদকে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করেছি, তো এরকম একটি সিচুয়েশন, পরিস্থিতি তৈরি হবে এটা কিন্তু আমরা কেউই জানতাম না। বাংলাদেশের এক্সিস্টিং আইন, সংবিধান, রুলস অ্যান্ড রেগুলেশন ভেঙে চুরমার করে দিয়ে এদেশের ছাত্র জনতা এই ফ্যাসিবাদকে উৎখাত করেছে। তো এরকম একটি ভঙ্গুর মোমেন্টে যখন আসলে আমাদের সামনে এই পরিস্থিতি দাঁড়ালো, এখন আমরা আসলে কি করতে পারি, তখনই কিন্তু আসলে এই সরকার গঠনের যে বিষয়টি সামনে আসছে। তো আমাদের সংবিধানে যেহেতু 106 অনুযায়ী প্রেসিডেন্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের কাছে এরকম মতামত চাইতে পারেন যে এরকম একটি
পরিবেশ তৈরি হলে, এনভায়রনমেন্ট তৈরি হলে আমরা এটাকে কীভাবে ট্যাকেল দেবো, ওভারকাম করব। তখন মহামান্য সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টকে পরামর্শ দেন, সেই পরামর্শের আলোকেই কিন্তু এটা হয়। এই যে 106 অনুযায়ী প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইলেন, এটা কিসের ভিত্তিতে চাইলেন? এটা চাইলেন ডক্ট্রিন অফ নেসেসিটি। বিকজ এই সময় আমাদের কি করা দরকার, কি প্রয়োজন, এটা ওই ডক্ট্রিন থেকে আসছে, ওই নেসেসিটি অফ ডক্ট্রিন থেকে আসছে। তারপরে 106 অনুযায়ী প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে এই মতামত চেয়েছেন, পরামর্শ চেয়েছেন। এটা তো সিস্টেম ভাই, এটা রাস্তা, এটা তো ভিন্ন কোনো রাস্তা নেই। আমি ফারুক হাসান চাইলে কি ওই সুপ্রিম কোর্টের কাছে মতামত চাইতে পারবো যে মতামত দেন? আই হ্যাভ নো অথরিটি, আমি তো কোনো অথরিটি নাই। একটু যুক্ত তো এটা একবারেই পরিষ্কার যে ডক্ট্রিন অফ নেসেসিটি অনুযায়ী প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে মতামত চেয়েছেন। সুপ্রিম কোর্ট বলেছেন যে এরকম একটি ভঙ্গুর পরিস্থিতিতে আপনারা একটি অ্যাডভাইজারি কাউন্সিল কিংবা উপদেষ্টা পরিষদ গঠন করে দেশ চালাতে পারেন, অসুবিধা নেই। সুতরাং সরকার ওই ফর্মেটেই আসছে, ওই ফর্মুলায় আসছে। এখন যদি আমি এই 1.5 বছর পরে আইসা বলি সরকার সাংবিধানিক, আরে ভাই সরকার যদি সাংবিধানিক হয় তাহলে এই সরকারের দায়িত্ব ছিল 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া। কোনো সাংবিধানিক সরকারের 3 মাসের বেশি একদিনও চেয়ারে থাকার কোনো এখতিয়ার নেই। তাহলে আজকে তো 1.5 বছর হয়ে গেল, তাহলে এই সরকার এই 1.5 বছর কোন এখতিয়ারে আছে, কোন আইনে আছে, কোন সংবিধান মানে আন্ডারে আছে? সুতরাং এই সরকারকে আমরা সংবিধানিক সরকার বলতে পারি না। এবার আসেন, আমাদের ওই ব্যারিস্টার ভাই বলেছেন রেফারেন্ডাম আগে হলে জুলাই সনদ অনুযায়ী জাতীয় নির্বাচন হবে। এটাও সঠিক নয়। আমরা এই সরকারকেও বলেছি, জাতীয় ঐক্যমত্য কমিশনে বলেছি যে রেফারেন্ডাম আপনারা চাইলে আগেও দিতে পারেন, একই দিনে দিতে পারেন। গণ অধিকারের এখানে কোনো রিজিকনেস নেই, আমরা ফ্লেক্সিবল। তবে একই দিনে হওয়াটা যুক্তিযুক্ত। ইভেন জামাত ইসলামের আইনজীবী অ্যাডভোকেট শিশির মুনির তিনি কিন্তু গত 3 দিন আগেও একটি বক্তব্যে বলেছেন যে জুলাই জাতীয় সনদ যদি গণভোট আগে হয়েও পাশ হয়, তারপরেও জুলাই জাতীয় সনদ অনুযায়ী আগামী নির্বাচন সম্ভব নয়। কেন? কারণ আমাদের জুলাই জাতীয় সনদে স্পষ্ট করে লেখা রয়েছে কেয়ারটেকার গভর্নমেন্টের কথা। এখন আপনি যদি জুলাই জাতীয় সনদ অনুযায়ী নির্বাচন করতে চান, তাহলে এই ইন্টারিম সরকারকে বাদ দিয়ে আপনার কেয়ারটেকার সরকার আগে ফর্ম করতে হবে, দেন আপনাকে ইলেকশন কন্ডাক্টের দিকে যেতে হবে। তার মানে এটা টোটালি ইম্পসিবল। সুতরাং জুলাই জাতীয় সনদ অনুযায়ী নির্বাচন এটা আসলে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না নানাবিধ বিদ্যমান কারণে। তবে জুলাই জাতীয় সনদ এটা আসলে দরকার আমাদের, এবং এটার আইনি ভিত্তি, এটাকে কিভাবে আমরা এক্সিকিউট করব, এটাকে কিভাবে আমরা বাস্তবায়নের আইনি ভিত্তি দেব, এটা অত্যন্ত জরুরি। এবং এই বিষয়ে আমি মনে করি বিএনপি, জামাত, গণ অধিকার, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল একমত। এবং এই যে দেখেন আজকে গণভোটে আমরা সবাই একমত হয়েছি, বিএনপি, জামাত, গণ অধিকার প্রত্যেকটি দল। এখন গণভোটের প্রবলেমটা কোথায়? গণভোট নিয়ে আসলে টাইমিংয়ের একটা প্রবলেম। ধরুন যে বিএনপি চাই একই দিনে, জামাত চাই আগে। আবার ধরুন প্রশ্নটা কেমন হবে, প্রশ্নের আপনি একটা ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যার সাথে আমিও একমত। অনেকেই বলতে চাই যে এখানে টোটাল 84 প্রপোজাল, এই 84টা প্রপোজালে তো আমরা আসলে আলাদা আলাদা প্রশ্ন তৈরি করতে পারবো না। তাহলে আমরা কি ডিফারেন্ট প্রশ্নে আলাদা আলাদা কোয়েশ্চেন মার্ক দেবো? নো, টোটাল জিনিসটাকে একটা হলিস্টিক ওয়েতে নিয়ে এসে একটা কোয়েশ্চেন মার্কের মধ্যেই রাখা যায়। তবে এখানে সরকারের সদিচ্ছার উপরে সবকিছু ডিপেন্ড করে। আজকে আমি একটা কথা, এখন বল কিন্তু সরকারের কোর্টে। আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে প্রায় 2 মাস আলোচনা করলাম, আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক সবকিছু শেষ করে জাতীয় ঐক্যমত্য কমিশনকে দায়িত্ব দেওয়া হলো। কমিশন সবশেষ একটা রিপোর্ট সরকারের কাছে দিয়েছে, বল এখন সরকারের কোর্টে। এখন আসলে সরকার কি চাই? সরকার আবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে বলেছে তো। সরকার কেন রাজনৈতিক দলের কোর্টে বল ঠেলবে? রাজনৈতিক দলগুলোর সাথে 2 মাস আলোচনা হলো। আলোচনা হওয়ার পরে আমরা তো সরকারকে সিদ্ধান্ত নেওয়ার জন্য দায়িত্ব দিলাম। এখন যদি সরকার এখানে দায়সারা একটা মনোভাব নিয়ে আবার সেই বল ঠেলে দেয় রাজনৈতিক দলগুলোর কোর্টে, তাহলে বুঝতে হবে সরকারের এখানে হীন স্বার্থ রয়েছে। আমি গত 3 দিন ধরে টিভি মিডিয়া সব জায়গায় একটা কথা বলছি, যেই সরকার একটি মারাত্মক রকমের ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে, এবং এই ষড়যন্ত্রের জালের লক্ষ্য উদ্দেশ্য একটাই, নির্বাচন বিলম্বিত করা, এবং তাদের মধ্যে যে একটি সুপ্ত বাসনা রয়েছে কিভাবে তারা তাদের এই ক্ষমতাকে দীর্ঘায়িত করবে, এটাই তারা কিন্তু বাস্তবায়নের দিকে আগাচ্ছে। আজকে দেখেন, ধন্যবাদ আপনাকে। 30 সেকেন্ড, বিএনপি এবং জামাতকে এই জুলাই জাতীয় সনদকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে সরকার একটা সংঘাতময় পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। সরকারের বিএনপি, জামাত, এনসিপি মানে 3টা দলকে নিয়ে টেবিলে বসে মিটিং করে আলোচনা করে ঘন্টার পরে ঘন্টা। 2 দিন আগে 90 গজিয়েটা দল এনসিপি, এদের নেতারা ফোন দিলেই ডক্টর মোহাম্মদ ইউনূস বলে চলে আসো যমুনায়, ঘন্টার পরে ঘন্টা সময় দেয়। অথচ জুলাই জাতীয় সনদের মতো একটা গুরুত্বপূর্ণ দলিল, এই দলিল বাস্তবায়ন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আধা ঘন্টা সময় হলো না যে বিএনপির মহাসচিব বা জামাতের আমিরকে নিয়ে একটা বেড়ে বসতে? আমি তো মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আজকে সিদ্ধান্ত নেয় যে জামাতের আমির এবং বিএনপির মহাসচিবকে নিয়ে এক টেবিলে বসবে, আধা ঘন্টার মধ্যে এই আনসেটেল ইস্যু সেটেল হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ। সরকারের এই সদিচ্ছা একবারই নেই, ধন্যবাদ। সদিচ্ছার অভাব দেখতে পাচ্ছি আমরা।
ব্যারিস্টার তারা চাচ্ছে ASM এরকম একটা শাহরিয়ার পরিস্থিতি কবির। তৈরি করে মানে ক্ষমতা দীর্ঘায়িত করতে, একবারে ক্লিয়ার। আসলে কি তাই? না শুনেন, এখানে অনেকগুলো বিষয় আসছে। ইতিহাস বিকৃতি করা যাবে না। আর ইতিহাস বিকৃতি করে ইতিহাস ৭১কে বাণিজ্য করছে, বিকৃতি করছে শেখ সাহেব থেকে শুরু করে। প্রথমে বলে দিই একটা একটা করে, এই সরকার একটি বিপ্লবের সরকার। এই সরকার কোনো আইনের দ্বারা আসেনি। ৫ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না। এবং যারা এখানে যারা 106-এর কথা বলতেছে, আমার সামনে কনস্টিটিউশন আছে, 106 আছে, শুনানি করে অ্যাপিলেট ডিভিশন তারপরে সে কি দিতে পারবে, সে একটা পরামর্শ দিতে পারবে, আদেশ নাকি, ইটস নট অ্যান অর্ডার। আপনারা জানেন ৫ তারিখে 2 জন গেলেন ক্যান্টনমেন্টে, বাকি 4 জন কোথায় গেলেন আমরা জানি না। আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন 15 অ্যামেন্ডমেন্টের মামলা পরিচালনা করতেছিলাম, তখন এই 106-এর সার্টিফাইড কপি চাইছিলাম। সার্টিফাইড কপি না, একটা নীল কাগজ আছে। তার মানে দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ সাচ অ্যান অর্ডার অফ 106। সো আপনাদেরকে আবার বলে দিচ্ছি, 106-এর যে অর্ডার যদি পাস হয়ে থাকে সেটা একটা অবৈধ অর্ডার। এই সরকার 106-এর কোনো সরকার না, কারণ শুনানি না হয়ে 106-এর আন্ডারে কোনো মতামত সুপ্রিম কোর্ট দিতে পারে না। আচ্ছা, তাহলে 106 চলে গেল। তাহলে আর একটা কথা যেটা বললো ভাই, ডক্ট্রিন অফ নেসেসিটি, কার্লসনের থিওরি, উনি শিক্ষক মানুষ, জাতির মেরুদণ্ড, উনি এটা জানবে। আমি ডক্ট্রিন অফ নেসেসিটির কথা বলি না, আপনার কথা বলিনি, আমি বলতেছি উনি বলছেন আপনি হচ্ছে শিক্ষক মানুষ, জাতির মেরুদণ্ড, আপনার কাছ থেকে আমরা এই জিনিসগুলো আরো ভালো জানতে পারবো। কার্লসনের গ্র্যান্ডনম থিওরিতে হচ্ছে বিপ্লব উত্তর জনগণের সোভরেন পাওয়ারের উপরে ভিত্তি করে সরকার গঠিত হয়। সে সরকারের কোনো লেজিটিমেসি লাগে না। জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী, আর্টিকেল 7 অনুযায়ী সেই জনগণই কি করবেন, যে একটা সরকার গঠন করবেন। আপনারা একটু খালি খেয়াল করে দেখেন, 2টার সময় মহামান্য সর্বাধিনায়ক যদি বলি, উনি ওই সময় সর্বাধিনায়কই আর্মি চিফ, উনি কি বললেন, যে আমি আপনাদের সমস্ত কিছু দায়ভার গ্রহণ করতেছি, আমার কথা শুনতে হবে না। না, আগে তিনি বলেছিলেন, হ্যাঁ আমার কথা শুনতে হবে, আমার উপর আস্থা রাখেন, দেখেন সব সমাধান হয়ে যাবে। উনি নিজের জীবন বাঁচিয়ে রেখে উনি কিন্তু রাজনীতি কি করলেন, রাজনৈতিক দলগুলোকে নিয়ে আসলেন, রাজনৈতিক দলগুলোকে কিন্তু গণভবনে পাঠালেন। উনি কিন্তু সরকার গঠন করেননি, উনি কিন্তু আগের ইতিহাসের মতো উনি সরকারে পদার্পণ করেননি। এবং উনি সুন্দর মতো রাজনৈতিক দল মানে কি, যারা জনগণের প্রতিনিধি, তো জনগণের প্রতিনিধির মাধ্যমে তো আপনি এই সরকার গঠন করলেন। এবং আরও একটা জিনিস বলে দিই আপনাদেরকে, এই যে আমার ভাই একটা কথা বলছে, সংবিধানের আলোকে শপথ নিয়েছেন, ওই ভাইও বলছেন 148-এ বলা আছে তফসিল 3-তে শপথ নেবেন। তফসিল 3-তে কে কে শপথ নিতে পারে, রাষ্ট্রপতির শপথ আছে, প্রধানমন্ত্রীর শপথ আছে, ডেপুটি স্পিকারের শপথ আছে, স্পিকারের শপথ আছে, সংসদ সদস্যের শপথ আছে, প্রধান বিচারকের শপথ আছে, চিফ ইলেকশন কমিশনের শপথ আছে, মহা হিসাব রক্ষকের শপথ আছে। কোথায় তত্ত্বাবধায়ক সরকার প্রধানের শপথ? এই জন্য আমি শেষ না, আমি আপনার সাথে ইন্টারাপ্ট করিনি। আপনি যে প্রিন্ট কপিটা আনছেন, এটা এখনকার প্রিন্ট কপি, তো আপনি ত্রয়োদশ সংশোধনীর পরে সেটাও বলে দিচ্ছি না, সেটাও তো যাচ্ছি, জেনে শুনেই বলতেছি। আগে শোনেন, আগে কি বলি, উনি যেটা বলবেন যে আজকের সংবিধানে কথা হচ্ছে, কিন্তু আজকের সংবিধান নিয়ে কথা হচ্ছে না, কিন্তু এই পঞ্চদশ সংশোধনীর আগের যে সংবিধান, সেই সংবিধানের আগে সরকার, তা কিন্তু কেউ বলতেছে না। ওনার কথা অনুযায়ী যদি এই সংবিধানের আলোকে হতে হয়, তাহলে এই সংবিধানের সরকার, আর এই সংবিধানে এরকম কোনো শপথ নাই। দ্বিতীয় কথা, ডক্টর ইউনূস যে শপথ নিয়েছেন, এন্ট্রিম সরকার আর তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে পার্থক্য বুঝতে হবে। কেয়ারটেকার গভর্নমেন্ট কাম টু অ্যাসিস্ট ইলেকশন কমিশন টু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, আর ডে টু কাজ করবে, কোনো পলিসি মেটার কোনো কিছু করতে পারবে না। আর অন্তর্বর্তীকালীন সরকার মানে হচ্ছে একটা সরকার আসার থেকে আর একটা সরকার আসা পর্যন্ত মাঝখানে দেশ পরিচালনা করবে ওই সরকারের যে যে ক্ষমতা থাকবে, সেই ক্ষমতা পরিচালনা করবে কে? অন্তর্বর্তীকালীন সরকার। বাজেট পাস থেকে শুরু করে, ট্রান্সফার থেকে শুরু করে, নীতিগত সিদ্ধান্ত সব কিছু নিতে পারবে। 106-এ এই কনস্টিটিউশনে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নেই। তাহলে 106-এ যদি 106-এর এই কনস্টিটিউশনে যদি বিধান না থাকে, সুপ্রিম কোর্ট এই কনস্টিটিউশনের বাইরে যে কোনো অর্ডার দিতে পারে? স্বাধীন মালিক সাহেবকে এই ধরনের কথাবার্তা, স্বাধীন মালিক সাহেবরা এবং ভারতের কিছু লয়ার আছে বাংলাদেশে, যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্যে ধাম করে একটা কথা বলে দেয়। এবং এটা আমি বলে দিচ্ছি, সারা এই ডক্টর কামাল হোসেনের চেম্বার থেকে এরকম উদ্ভুত কথা আসে।
উদ্ভট কথা আছে ধন্যবাদ আপনাকে। না এই শেষ করে দিই ভাই। আমাদের তো সময়ের আর দুইটা স্বল্পতা আছে। দুইটা উত্তর দিয়ে শেষ করে দিচ্ছি। ভাই দ্বিতীয় কথা বললেন যে জুলাই সনদের উপর ভিত্তি করে ইলেকশনের শিশির মুনির কি বলছে আমি জানি না। আপনি ইলেকশন করবেন কোন আর্টিকেলের আন্ডারে এটা আমাকে বলেন। একটা আর্টিকেল, এখানে যতজন আছেন একটা আর্টিকেল দেখান কার ভোট। সরকার কোন আর্টিকেলে? সরকার তাহলে একটা অলিখিত সংবিধানের আন্ডারে, তাহলে অলিখিত ভাবে এটাই হলো কথা। যদি অলিখিত সংবিধানের আন্ডারে হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যে ইলেকশন করবে সেই ইলেকশনটা হবে জনগণের সর্বভয় ক্ষমতার আন্ডারে ইলেকশন। সেই ইলেকশনটা হবে সমস্ত রাজনৈতিক দলের যে রাজনৈতিক বোঝাপড়া, সেই বোঝাপড়ার ভিত্তিতে ইলেকশন। এই বোঝাপড়ার নামই হচ্ছে সনদ। এখন সনদের এই ডিক্লারেশন যদি আপনি দিয়ে দেন, ইলেকশন আপনি সেদিন করলেন কি আগে করলেন, এই লেজিটিমেসি দিতে হবে। লেজিটিমেসি না দিলে, আর ভাই যেটা আরেকটা কথা বললেন, 5th অ্যামেন্ডমেন্ট 7th অ্যামেন্ডমেন্ট বলছে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট যদি দেন সেটা অবৈধ। সো আপনি আজকে যে কাজগুলো করলেন সামনের পার্লামেন্টে এটাকে বৈধতা দিবেন, সেটা অলরেডি অবৈধ। আপনাকে ধন্যবাদ। এ কে এম পাটোয়ারি, অনেকগুলো কথা চলে আসছে। আমরা শুরু করেছিলাম নির্বাচন নিয়ে, নির্বাচন কেমন হবে, কিন্তু নির্বাচনের আগে সরকার নিয়েই বা সংবিধান নিয়েই এবং গণভোট নিয়ে, জুলাই সনদ নিয়েই আলোচনা হচ্ছে। নির্বাচন কেমন হবে? নির্বাচন হওয়ার আগে আমি বলি যে এনারা যখন সরকার গঠন করতে যায় তখন ওনারা ভাবেন না যে এটা কোন ফর্মুলা ফেলাবেন, বুঝছেন। একবার ওই যে 3rd গ্রেডে আপনার একটা সিকা মারছে যে রাষ্ট্রপতির মাথায় গোবর, তো এটা পুলিশ ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেলে একজন সংক্ষুব্ধ ব্যক্তিকে এখানে কার ক্ষতি হলো, কেস তো এটা ধারা দিতে হবে, খেলা নিলে তো হবে না। এখন উচিত বেকায়দা পড়ে গেছে যে রাষ্ট্রপতির মাথায় গোবর, এটা ও জানলো কী করে, তারপর এটা কোন ধারায় দিবে, কোনো ধারা করতে পারছে না। পরে এটা ঊর্ধ্বতন সর্বোচ্চ লেভেলে আসার পরে বললো যে সিক্রেট অ্যাক্ট, রাষ্ট্রপতির গোবর আছে তো গোপনীয় বিষয়, তুমি জানলা কেমনে, সো সিক্রেট অ্যাক্টটা দিয়ে দাও। তো এখন যখন নিয়ে আসছে, আর যখন করে ফেলছে, সরকার যখন গঠন করে ফেলছে, সরকার তো একটা ফর্মুলা ফেলতে হবে, যেহেতু এখানে ইন্টেরিয়াম তত্ত্বাবধায়ক নাই, তাহলে কী হবে? তাহলে তো একটা কিছু করবে। ওনারা যারা সরকার গঠন করছে তারা কিন্তু তখন ভাবে না এটা। এরপরে তারা গোজামিল দিতে গেলেন কি, যে আমরা ভার্ডিক্ট আনছি আমরা হাইকোর্ট থেকে, সেটার আদেশটা কই? আমরা বললাম যে এটা পাবলিক ডকুমেন্ট, এটা পেপারে আসবে তো, যে কোথায় কোর্ট বসলো, চিফ জাস্টিস পলাতক। হ্যাঁ, চিফ জাস্টিস পলাতক, আমি নিজে চিফ জাস্টিসকে ফোন করছিলাম, উনি পলাতক। তখন ওনার একটা কোর্ট তো বসতে হবে, একটা ফুল বেঞ্চ কইতে তো একটা নির্দেশনা দিতে হবে, কাগজটা কোথায়, সেই কাগজটা নাই। আচ্ছা, তারপরে এর কী হলো? এটা কিন্তু মিথ্যা কথা বলছে গভর্নমেন্ট। কারণ এখানে এরপরে আমি মহসিন সাহেব, ওই যে মহসিন রশিদ অ্যাডভোকেট, তারে দিয়ে আমি বললাম যে মামলা করেন, এরা ডকুমেন্টস আন, এখন পর্যন্ত দিতে পারে নাই। তার মানে ওটার কোনো অস্তিত্ব নাই। বুঝছেন না, সমর্থন না শুধু, এটা আমি করেছি ডকুমেন্টস আন। মহসিন আমাদের বন্ধু মানুষ। আমি বললাম যে কই কাগজটা কোথায়? আমি প্রথম চিফ জাস্টিসের লোক কথা বললাম, উনি কোথায় আসলে, তখন ডিওসিস উনি পলাতক, কারণ আমার সাথে ওনার জানা ছিল, আমি তো অফ দ্য রেকর্ড করতেছি এটা। তাহলে উনি তো কোথায়, আমি তো বসলামই না, আমরা আদেশ দিলাম কীভাবে সরকার। আর তখন তো সে আত্মঘাতী, সে তার গভর্নমেন্ট যে তার চিফ জাস্টিস মানে তার এগেনস্টে তো ইয়ে করবে না, সে তো করবেই না, সে পলা গেছে কেন তাইলে? আর 6 জন এক জায়গায় না বসলে কিভাবে আদেশ? তাহলে কোথায় বসলো, কে বসলো, আদেশটা কোথায়? ওয়ার্ডার তো একটা ওয়ার্ডার শিট লাগবে, সার্টিফিকেট কপি লাগবে তো, নাই। তারপর সেটার জন্য আমরা মামলা করালাম যে ডকুমেন্টস চাই, পাবলিক ডকুমেন্ট দিতে বাধ্য সরকার, এখনো দেয় নাই। কারণ কেন করে না এটা আসিফ নজরুলরা সুকৌশলে করছে, যদি ওইটা রেস্টোর হয়ে যায় তত্ত্বাবধায়ক, তাহলে তো এনাদের অস্তিত্ব নাই, এই গভর্নমেন্টে নাই। কিন্তু এখানে ওইটাও সিস্টেম ছিল, সেটা হলো যদি ওইটা রাজি করি এনাদেরকে কনভার্টেড অ্যাজ এ ইন্টারিয়াম কেয়ারটেকার গভর্নমেন্ট, সেটাও করতে পারতো, এনারা আবার শপথ দিতে পারতো, ইউনূস সাহেব আবার শপথ নিতে পারতো। কিন্তু এখন হচ্ছে তো সরকার চালাতে গেলে তো আপনার তো ওই দক্ষতা লাগবে তো। এই জন্য আজকে যে দেখেন নাকা গোবরে করতেছে কেন? কারণ এখানে দক্ষতা সম্পন্ন লোক নাই তো। এটাকে সমাধান দেওয়া এমন কোনো কিছু না। কারণ লটা কিসের জন্য? ল মানুষের প্রয়োজনে, মানুষের দ্বারা তৈরি, তো বাইবেল কোরআন না, আল্লাহর তরফ থেকে প্রেরিত কোনো ইয়ে না তো। ল হলো কমন সেন্সের ব্যাপার। কারণ আমার 2 সন্তানও তো বেড়েছে, আমরা এগুলোর পরে আমরা তো রুলস এগুলো সবগুলো জানা আছে। আমাদের শেষ করতে হবে। থ্যাংক ইউ মোশাররফ হোসেন, এই গোজামিল দিয়ে 71 সাল থেকে চলতেছে। আমরা নির্বাচনের বিষয়ে এক মিনিট, গোজামিল দিয়ে আপনি একটা কাজ করে একটা ভুল করতে পারেন, একটা ভুলের মধ্যে কয়টা ভুল আপনি করবেন একসাথে? তো এখন তো আমরা ভুলটাকে, যেটা ভুল করছে, আচ্ছা ঠিক আছে, সেটা নেসেসিটির কারণে হোক, দেশের পরিস্থিতির কারণে আমরা মেনে নিছি, কিন্তু এখন তো আর ভুল করতে দেওয়া যায় না। এখন আর ভুল করতে দেওয়া যায় না। ধন্যবাদ আপনাকে। জোর করে সংবিধান সরকারও বানাতে যাবে। আমি আপনাকে বলছি যে আপনি যখন এখানে বলতেছেন, এটা শুরু থেকে অনেক কথাই ছিল যে এটাকে সাংবিধানিক সরকার না, 106-এর অস্তিত্ব নাই, তো 106-এর অস্তিত্ব নাই তো রাষ্ট্রপতি কোথায়? শেখ হাসিনার
এই যে চুপ্পুর পদত্যাগপত্র চাইলেন, চুপ্পুর পদত্যাগ চাইলেন, শেখ হাসিনার পদত্যাগপত্র সেনাবাহিনীর কাছে থেকে রাষ্ট্রপতির কাছে আসে নাই। তো সেনাবাহিনীর প্রধান বলছেন তিনি পদত্যাগ করছেন, রাষ্ট্রপতি বলছেন তিনি পদত্যাগ করছেন। ওটা দরকারি না, সেটা পালায়ে গেছে। না না তো দরকারই নেই, না, আপনি পদত্যাগ করতেন কেন? তো পদত্যাগ যে অটোক্র্যাট দেশ ছেড়ে পালায়ে গেছে তাকে আর কি বলবেন? জি, নির্বাচন বিষয়ে থাকি তো পালায়ে গেছে। প্লিজ এক মিনিট। তো এখন আমি আপনাকে বলছি যে ওইসব যে আমি আপনাকে মুখেও বলছি যে বলতে পারে ওইসব পদত্যাগ। ইয়ে যে লিখিত খুঁজেন, not necessarily। তো শেখ মুজিব 1972 সালের 10ই জানুয়ারি এসে উনি রাষ্ট্রপতি শপথ নিলেন না। উনি রাষ্ট্রপতি শপথ নেন নাই। রাষ্ট্রপতি শপথ না নিলে তার অফিস শুরু হয় না। এবং তিনি অর্ডার জারি করলেন, প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করে তিনি সরকার ব্যবস্থা পরিবর্তন করলেন, প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার জারি করে উনি বললেন যে এখন থেকে কালকে ইয়ে হয়ে যাবে, আবু সাইদ চৌধুরী রাষ্ট্রপতি, আমি প্রধানমন্ত্রী হয়ে যাব। তো এটা তো বলেন নাই, বলেন তাইলে শুরু থেকে নাই। এটা বলছি ভাই, হ্যাঁ, এটা 15 অ্যামেন্ডমেন্টে আসছে এটা তো কথা। এই জন্য আমি আপনাকে বলছি যে এইগুলি টানাহেস্তা করলে অনেক কথাই আসবে। আমি আপনি বলি সর্বশেষ আসিফ নজরুল যে বাংলাদেশের নির্বাচনী ট্রেন্ডটা চালু হয়েছে এবং দেশে মোটামুটি শীতের মধ্যে মানুষ ঘরমাক্ত অবস্থায় কেউ দানের শীষ, দাড়িপাল্লা এগুলো বলছে। তো এদের কি জানি ট্রাক এটাও বলছে, ট্রাকের মতো ছুটে চলছে, ট্রাকে উঠিয়া দাড়িপাল্লা ধানের শীষ বলিয়া একবারে শীতের মধ্যে ঘরমাক্ত হয়ে যাচ্ছে। তো নো প্রবলেম। তো এইখানে আসিফ নজরুলরা যে খেলাটা খেললেন কালকে পরশুদিন, এতদিন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে যত টাকা খরচ করছেন সব টাকা ফেরত দেন। এই আসিফ নজরুলকে দিতে সব হবে, টাকা ফেরত দিতে হবে। আসিফ নজরুলকে দিতে সব হবে। টাকা 83 কোটি টাকা না কত কোটি টাকা খরচ করছে, সব টাকা ফেরত দিতে হবে। দিয়ে বলতে হবে যে রাজনৈতিক দলগুলি আপনারা ঐক্যমত হয়ে আসেন, এইটার নাম হলো জুলাই সনদ। এই 270 দিনের এই নাটক এগুলো করে আসিফ নজরুল দেশটা বড় বড় এই যে এতদিন যে নাটক করলেন 9 মাস, এই 9 মাস জাতির 9 মাস যে সময়টা নষ্ট করলেন, অবর্ণনীয় ক্ষতি। এইটা 14 মাস না না 9 মাস 9 মাস তো কমিশন করার পর থেকে ঐক্যমত্য 270 কমিশনের নিচে। এই যে আমার যে ভ্যালুয়েবল মূল্যবান সময়, বিপ্লবোত্তর সময়ে মানুষের অস্থিরতা থাকে, অসহিষ্ণুতা থাকে, অধৈর্য থাকে, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে, এই সময় যে আপনি যে আমার গৃহযুদ্ধ হয়ে যায় অনেক জায়গায়, এই সময় যে আপনি 9 মাস যে আমার খাইলেন, এইটার সব কিছুর হিসাব দিতে হবে, দিয়া তারপর যাইতে হবে। এবং আলী রিয়াজকে যেন বাংলাদেশ থেকে যেতে না দেওয়া হয়। ও ভাই উনি চলে গেছেন, আলী রিয়াজকে ওই ঐক্যমত্য কমিশনের বাকিগুলাকে ধরে আইনা ওই যে কি বলে একটা ভিআইপি জেল বানাইয়া ওই যে কোথাও ওইখানে রাখো, সবার আগে আসিফ নজরুলকে ধরেন, তাহলে সব এবং শেষ, এদেরকে সমাধান। রাইখিয়া, এটা আমার মনে হয় এটাই প্রথম প্রতিকার। আর আচ্ছা, আমি মনে করি ঐক্যমত্য কমিশনে আমাদের নির্বাচন ভালো হবে। ইউনূস সাহেব পলাইয়ে গেলেও নির্বাচন ভালো হবে। আমরা নির্বাচন করব, ফারুক দেশের হাসান। মানুষ করবে ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। আসলে এই সরকার দেখতে কেমন, এই প্রশ্নটা আসলে আমাদের না খোঁজাটাই ভালো। অবাধ্য। না, আমি মনে করি এই সরকার একটা মানে ওয়াটার গভর্নমেন্ট, পানি সরকারকে। পানির যেমন নির্দিষ্ট কোনো কালার রং নেই, যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার এবং রং ধারণ করবে, এই সরকার আসলে ঠিক ওই একই কায়দার একটা সরকার। আপনি যদি ওই যে 106-এর দিক দিয়ে সরকারকে চিন্তা করেন, তাহলে আপনার মনে হবে যেটা ওই লাইন থেকে আসছে। আবার ভাই বললো যেটা বিপ্লবী সরকার, উনি হয়তো ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করছেন। কারণ বিপ্লবী সরকার কখনোই কোনো লিখিত ডকুমেন্টে হাত রেখে শপথ নেন না। পৃথিবীর ইতিহাসে যেসব দেশে বিপ্লবী সরকার গঠন হয়েছে, তারা জনতার সামনে হাত রেখে জনগণকে সাক্ষী রেখে শপথ নিয়েছেন। সুতরাং এই সরকারকে আপনি শতভাগ বিপ্লবী বলতে পারবেন না। এই জন্য এটার নাম দিয়েছে আমি পানি সরকার, পানির মতো, যে দিক দিয়ে চিন্তা করেন। এবার আসেন, আজকে আসলে আমাদের টকশোর হেডলাইনটা ছিল নির্বাচন কেমন হবে। এটা নিয়ে আমরা আসলে আলোচনার সুযোগে পাই নাই। তো আসলে দেখুন, এই 54 বছরে 12টি নির্বাচন আমরা পেয়েছি খাতা কলমে। এই 12টি নির্বাচনে কোনোটাই আসলে প্রশ্নের ঊর্ধ্বে ছিল না। যদিও আমরা বলি কেয়ারটেকারের আন্ডারে যে 4টি নির্বাচন হয়েছে সেই 4টি তুলনামূলক ভালো, তার মধ্যে আবার 2001 সালেটা আরও ভালো, ইত্যাদি ইত্যাদি, বাট কোনোটাই কিন্তু প্রশ্নের ঊর্ধ্বে ছিল না। তো শতভাগ সঠিক এরকম পৃথিবীতে কোনো বস্তু জিনিস নেই, এটা আমরাও জানি, বুঝি, মানি। এখন কথা হচ্ছে যে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেহেতু সন্নিকটে, এই নির্বাচনটা আসলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হওয়ার থেকে ক্রেডিবল নির্বাচন হওয়াটা অত্যন্ত জরুরি। নির্বাচন হলেই হবে না। হাসিনাও কিন্তু বলেছে যে আমার নির্বাচন অবাধ, সুষ্ঠু হয়েছে, কিন্তু আসলে ওটা কি ক্রেডিবল নির্বাচন ছিল? ছিল না। 2008 সালে নির্বাচন আমরা সবাই বৈধতা দিয়েছি, আসলে কি ওই নির্বাচন? তারাও নির্বাচন করেছিল একটা গোষ্ঠীকে বাদ দিয়ে, এই নির্বাচনও তো একটা গোষ্ঠীকে এটা বাদ দিলাম। 2008 সালের যে নির্বাচন, এই নির্বাচন নির্বাচনে তো বিএনপি, জামাত, আওয়ামী লীগ সবাই অংশগ্রহণ করেছে।
তারপরেও কিন্তু এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, ফ্রি অ্যান্ড ফেয়ার ছিল না। এই নির্বাচন সফট ইঞ্জিনিয়ারিং ইলেকশন, এবং এই নির্বাচন ইন্ডিয়ান পরিকল্পনায় বাস্তবায়ন হয়েছে। এই জন্য আমি বলছি যে আগামী নির্বাচন অবশ্যই ফ্রি অ্যান্ড ফেয়ার হতে হবে। এদেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার বঞ্চিত, এই নির্বাচনটা অত্যন্ত জরুরি। এখন প্রশ্নটা হচ্ছে নির্বাচনটা কবে হবে? এই যে সরকার প্রধান দিনে 3 বার স্টেটমেন্ট দেয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, তারপর রাজনৈতিক দলগুলো প্রশ্ন করে যে আসলে হবে? জনগণ প্রশ্ন করে আসলে কি নির্বাচন হচ্ছে? ইনশাআল্লাহ। এই যে কনফিডেন্সের ঘাটতি, এই কনফিডেন্স দেওয়ার দায়িত্ব ছিল গভর্নমেন্টের, বা সরকার আসলে ওই কনফিডেন্স জনগণ রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি করতে পারে নাই। কেন পারে নাই? কারণ এই সরকারের মধ্যে একটা সুপ্ত বাসনা আছে। এই সুপ্ত বাসনাটা বারবার জনগণ এবং রাজনৈতিক দলগুলো অ্যাটাক করছে, হিট করছে। তা না হলে তারেক রহমান সাহেব গত পরশুদিন তিনি নিজেও বলেছেন যে আগামী জাতীয় নির্বাচন নিয়ে সন্দেহ ঘনীভূত হচ্ছে। আমাদের সব পেরিয়ে আমি একটা কথা বলে শেষ করব, নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারির মধ্যে হতে হবে। নির্বাচন নিয়ে নো কম্প্রোমাইজ। নির্বাচন যথাসময়ে না হলে বাংলাদেশ বিপজ্জনক একটা পরিস্থিতির দিকে ধাবিত হবে। অল্টারনেটিভ নাই তো, ইলেকশন ছাড়া তো কোনো অল্টারনেটিভ নাই। ইউ হ্যাভ টু ডু ইলেকশন, রাইট। একটা কথা বলি, জি 1 মিনিট। ঠিক আছে, নির্বাচন বিষয় হলো সর্বশেষ যে তথ্য সেটা হলো সিভেট বাজার বলছে এই মনিহার আমার ন্যায় সাজে, তোমরা একটা তাড়াতাড়ি তোমরা একটা ইলেকশন দাও, আমি ব্যাগে পড়ি। এটা সর্বশেষ লেটেস্ট গোটা ইলেকশন কমিশনকে বলছে। ইলেকশন কমিশনের সাথে আমার কথা হয়েছে, ওনারা বলছে যে সর্বশেষ এই হলো তথ্যটা দিয়ে দিলাম জাতিকে। তবে এই ইলেকশন এনারা করতে পারবে না, করে তো কোনো উপায় নাই, আপনাকে ইলেকশন করতে উপায় তো নাই, উপায় নেই, তবে ডিউটি আমি করতে শুনেন, পারবো। আসিফ নজরুদ্দিনের হাতে কি এই দেশ সেফ? আমি এই কোশ্চেন রেখে আমি আমার কথা শেষ করব। ধন্যবাদ। ভাই হাসিনার আমলেও তো আমরা এই আশঙ্কা করতাম, আপনি থেকে বের হবেন, সুস্থ শরীর নিয়ে ফিরতে পারবেন। একই প্রশ্ন এখনো ভাই, আমি মনে করি যে একটা নির্বাচন ক্রেডিবল, জেনুইন নির্বাচন হওয়া দরকার, এবং এই নির্বাচনের মাধ্যমে আমরা ডক্টর ইউনূসকে যাই বলি না কেন, আমরা মনে করি যে উনি যদি এই ক্রেডিবল এবং জেনুইন নির্বাচনটা অনুষ্ঠানে সহযোগিতা করতে পারেন, তাহলে আমরা এই পরবর্তী গভর্নমেন্টেও আমরা তার কিছু সার্ভিস আমরা জনগণ যদি রিকোয়ার করে, জনগণ যদি চায় যেন তার সার্ভিসটা নিতে পারে, তিনি যেন তার সাথে জনগণের যে সংযোগটা এটা যেন বন্ধ না করে দেয়। আমি তার কাছে সনির্বন্ধ অনুরোধ জানাবো যে আপনি এই যোগাযোগের পথটা রাখবেন। আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।